আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাস। 1971 সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়। 1947 সালে দেশভাগের মধ্য দিয়ে পাকিস্তান ও ভারত দুটি রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীনতা লাভের পূর্বে বর্তমান বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। পাকিস্তান আমলে পুরো সময়টিতে এদেশের মানুষ নানাভাবে বঞ্চনা আর নির্যাতনের শিকার হয়েছে। তাই অনেক আন্দোলন ও সংগ্রামের পর 1971 সালে বাঙালি জাতিকে ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। তারই ফসল আমাদের এই বাংলাদেশ। বহু মানুষের আত্মত্যাগ ও বীরত্বের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। জাতি অর্জন করেছে বিজয়। ইতিহাসে আমরা পরিচিত হয়েছি বীর বাঙালি ও বিজয়ী জাতি হিসাবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে। সে বছর 25শে মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। মার্চ থেকে ডিসেম্বর এই 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দূষররা এদেশে লুটতরাজ, হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আর বাঙালি ঐক্যবদ্ধভাবে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। কিন্তু এত বড় ঘটনা তো হঠাৎ করে শুরু হয়নি। স্বাভাবিকভাবে এরও একটি পটভূমি ছিল, মুক্তিযুদ্ধের পটভূমি। 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। দেশটি ছিল দুইটি অংশের বিভক্ত, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। দুইটি অংশের মধ্যে হাজার মাইলের ব্যবধান। মাঝখানে অন্য একটি দেশ ভারত। পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে। ক্ষমতাও ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে অর্জিত স্বাধীনতা সত্ত্বেও পূর্ব পাকিস্তানিরা স্বাধীনতার স্বাদ পায়নি। পশ্চিম পাকিস্তানিরা তখন থেকেই পূর্ব পাকিস্তানি অর্থাৎ বাঙালিদের উপর বৈষম্য, শোষণ ও বঞ্চনা শুরু করে। পাকিস্তানিরা প্রথম আক্রমণ করল বাঙালিদের সংস্কৃতি অর্থাৎ মাতৃভাষা বাংলার উপর, তারপর রাজনৈতিক অধিকারের উপর। একতরফা ক্ষমতা ভোগ করে পাকিস্তানি শাসকরা আঘাত হানল আমাদের অর্থনীতির উপর। পাশাপাশি চলল বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে কুৎসা আর তার ধ্বংসের প্রয়াস। এই অবস্থায় পাকিস্তানি সরকারের বিরুদ্ধে সর্বস্তরের বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া শুরু করে। বঙ্গবন্ধুর সাহসী, ত্যাগী ও দূরদর্শী নেতৃত্বে বাঙালি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে ওঠে। ব্রিটিশ আমল থেকে রাজনীতিতে সক্রিয় শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রাণপুরুষ হয়ে ওঠেন। 6 দফা দাবি উত্থাপনের মধ্য দিয়ে বাঙালির রাজনৈতিক অর্থনৈতিক দাবিগুলো তিনি সামনে নিয়ে আসেন। 7ই মার্চ রেসকোর্স ময়দানে দেওয়া তার কালজয়ী বক্তব্য বাঙালিকে স্বাধীনতা মন্ত্রে দীক্ষিত করে। উজ্জীবিত জাতি 1970-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজয়ী করে। কিন্তু সামরিক সরকার এ পথে বাধা হয়ে দাঁড়ায়। তখন এদেশের রাজনীতিবিদ, ছাত্র জনতা সহ আপামর জনসাধারণ বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন অবস্থান নেয়। পাকিস্তানের হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ ও আমাদের বিজয়। 25শে মার্চ 1971 গভীর রাতে ভারী অস্ত্র আর ট্যাঙ্ক বহর নিয়ে এদেশের ঘুমন্ত মানুষের উপর পাকিস্তানি সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়।
1971 সালে 25শে মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে একটি বার্তা সারা দেশে পাঠিয়ে দেন। স্বাধীনতা ঘোষণার পরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। তখন বাঙালি পুলিশ, ইপিআর সদস্য, সেনা ও জনতা দ্রুত সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধ শুরু করে। আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এই সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করে। এদেশের পুলিশ, ইপিআর সদস্য, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে যোগ দেন। ভারত, সোভিয়েত ইউনিয়ন সহ অনেক দেশ এই দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ায়। 1 কোটিরও বেশি মানুষ ভিটে মাটি ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল। ভারত সরকার আশ্রয় গ্রহণকারী বাঙালি শরণার্থীদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা দিয়েছে। পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞে 30 লক্ষ বাঙালি শহীদ হন। অসংখ্য ঘরবাড়ি, জনপদ, লোকালয়, গ্রাম শহর ধ্বংস হয়ে গিয়েছিল। অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা 16ই ডিসেম্বর বিজয় অর্জন করি। এই দিনটি আমরা বিজয় দিবস হিসেবে পালন করি। সেদিন 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি বাংলাদেশ। এই যে লাল খাসটা দেখছো, এখানে নাসির লেখা আছে। একটা হিজরা, তুমি চিনো, মোটা লইয়া একটা হিজরা। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করল। তাই বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা এবং বাংলাদেশের স্থপতি। স্বাধীনতার একদিকে রয়েছে অনেক হারানোর বেদনা, অন্যদিকে বিশাল প্রাপ্তির আনন্দ। রক্তভেজা স্বাধীনতার লাল সূর্য আনন্দের বার্তা ছড়িয়ে দিয়েছে শ্যামল সুন্দর দেশের উপর। 1971 সালে বাংলাদেশ নামে যে দেশের জন্ম হলো, তার ইতিহাস কিন্তু অনেক প্রাচীন এবং এর পিছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। আমরা পরবর্তী পাঠগুলোতে প্রাগৈতিহাসিক যুগে বাংলাদেশের মানব বসতি প্রাগৈতিহাসিক যুগে বাংলাদেশের মানব বসতি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক অবস্থার উত্থান, পতন ও ফলাফল সম্পর্কে জানব। বাংলাদেশ মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস। প্রাচীন কাল থেকে বাংলাদেশে মানব বসতি ছিল। বর্তমান কালের কিছু প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে তা প্রমাণ হয়েছে। সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা জেলার কোনো অঞ্চল বাংলাদেশের প্রাচীনতম ভূমি। রাজশাহী, বগুড়া, দিনাজপুর, টাঙ্গাইল ও নরসিংদী জেলার কিছু অঞ্চলও বেশ প্রাচীন। চট্টগ্রাম, রাঙামাটি, সীতাকুণ্ড, কুমিল্লার সীতাকুণ্ড, কুমিল্লার লালমাই, হবিগঞ্জের চুনারুঘাট, নরসিংদীর উয়ারি বটেশ্বরে প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার যেমন পাথর ও কাঠে হাতকুটার, বাটালি, তীরের ফলক প্রভৃতি আবিষ্কার হয়েছে। প্রাগৈতিহাসিক যুগকে অনেকে প্রস্তর যুগ বলে। প্রস্তর যুগে মানুষ বনে বাদারে ঘুরে। আচ্ছা, ঠিক আছে, এটা কি পার্ট 3, সাইড 5 নাকি? দেখি আমরা পার্টের প্রথম অংশটা থেকে আবার পড়ি, কি বুঝছো? প্রথম পার্টে কি ছিল? 1971 সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়। তুমি আমাকে বুঝিয়ে বলো কি? 1971 সালে এটা স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র জন্ম হয়েছে। এটা কোন দেশ? এই স্বাধীন রাষ্ট্রটা কোথায়? কি? এই স্বাধীন রাষ্ট্রটা কোথায় এখন? এই স্বাধীন রাষ্ট্রটা এখন বাংলাদেশ। এটা কোথায় এখন? বাংলাদেশ কোথায়? বাংলাদেশ তো পৃথিবীর মধ্যে এখন কোথায় আছে? তার ভৌগোলিক অবস্থান কোথায়? ভারতের কাছে। ভারতের কাছে।
তো উল্লেখ করো, সমস্ত তার বিবৃতি দাও, কোথা থেকে কোথায় বাংলাদেশ। এটা আগের বইগুলোতে পড়ো নাই? বাংলাদেশ কোথায় অবস্থিত? বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। তো এশিয়া মহাদেশে আরও সহজ করে, আরও ঠিকানা দাও, মজবুত করে দাও। বাংলাদেশ কোথায় অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। তো অবশ্যই এশিয়া মহাদেশ কোথায়? এশিয়া মহাদেশে তো বাংলাদেশ না, এশিয়া মহাদেশে পাকিস্তান আছে, সৌদি আরব আছে, মিয়ানমার আছে, এরপরে ইরান ইরাক আছে, তো তুর্কি আছে, রাশিয়া আছে। বাংলাদেশ কোথায়? বাংলাদেশ হলো এশিয়া মহাদেশের, ভারত উপমহাদেশের বা দক্ষিণ এশিয়ায় অবস্থিত বঙ্গোপসাগরের তীর ঘেঁষে ভারতের পূর্বাঞ্চল, ভারতের পূর্বাঞ্চল এবং মিয়ানমারের পশ্চিমাঞ্চলের ভিতরে একটি অঞ্চলকে বাংলাদেশ বলে। বাংলাদেশের পশ্চিমে এবং উত্তরে ভারত, এবং বাংলাদেশের পশ্চিম, উত্তর এবং পূর্বাঞ্চলের কিছু অংশ নিয়ে ভারতের সীমান্ত, এবং বাংলাদেশের পূর্ব দক্ষিণ অঞ্চল মিয়ানমারের বর্ডার, আর সোজা দক্ষিণে বঙ্গোপসাগর। এই হলো বাংলাদেশের অবস্থান। এই হলো, সহজ করে আরো বলো, বাংলাদেশ কোথায়? দক্ষিণ এশিয়ায়। দক্ষিণ এশিয়ায় বঙ্গোপসাগরের তীর ঘেঁষে ভারত পূর্বাঞ্চলে মিয়ানমার পশ্চিমাঞ্চলের বাংলাদেশ অবস্থিত। সীমানা বর্ণনা করো। সীমানা বাংলাদেশের পশ্চিমে, দক্ষিণে এবং কিছু পূর্বাঞ্চল, কিছু মানে উত্তর পূর্ব অঞ্চল ইন্ডিয়া, ভারত। বাংলাদেশের পশ্চিমে ভারত, উত্তরে ভারত, পূর্বে ভারত ও মিয়ানমার, আর দক্ষিণে বঙ্গোপসাগর। এই অঞ্চলকে বাংলাদেশ বলে। এইটা বাংলাদেশের অবস্থান। তারপরে কি, এই বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে? 1971 সালের 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর। 1947 সালে দেশভাগের মধ্য দিয়ে পাকিস্তান ও ভারত দুটি রাষ্ট্রের জন্ম হয়। দেশভাগ কাহাকে বলে? দেশকে ভাগ করাকে। কোন দেশ? পাকিস্তানকে ভাগ করা হয়েছিল। পাকিস্তানকে ভাগ করা হয়নি। দেশভাগ বলতে কি বোঝা যায় শোনো, সবসময় মনে রাখবা। দেশভাগ হলো যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, সিকিম, এই বিশাল এই উপমহাদেশ, ভারত আগে এক দেশ ছিল। এই ভারত উপমহাদেশের মধ্যে একবার মুসলমানদের শাসন ছিল, একবার তো পশ্চিমে পাকিস্তান আর পূর্বে মিয়ানমার পর্যন্ত এই এলাকাটা একটি শাসন ব্যবস্থার মধ্যে ঐক্যবদ্ধ ছিল। এই অঞ্চলকে ভারত উপমহাদেশ বলে। পরে মুসলমানদের হাত থেকে এর আগে অনেক বাদশারা ছিলেন, এই ভারতকে এক দেশ বানিয়ে রাখতেন। তো পরে ধীরে ধীরে অনেক দিন পরে এই ভারত ব্রিটিশদের হাতে চলে যায়। ব্রিটিশরা ইংল্যান্ড থেকে এসে ভারতকে দখল করে। তখন তাদের ক্ষমতা ও পশ্চিমে পাকিস্তান, পূর্বে মিয়ানমার পর্যন্ত বিস্তৃত হয়। তো ওরা কলকাতা থেকে পুরো এলাকাকে শাসন করেছে। তো ওই এলাকার মধ্যে বাংলাদেশও ছিল, ভারতও ছিল, মিয়ানমারও ছিল, এই পাকিস্তানও ছিল, নেপাল ছিল, ভুটান, সবই ছিল, ঐক্যবদ্ধভাবে ছিল। তখন ব্রিটিশ 100-200 বছর শাসন করেছে এই এলাকাকে। ব্রিটিশ 200 বছর পরে ভারতের মানুষ, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত, এই চার দেশের মানুষে চিন্তা ভাবনা করলো যে ব্রিটিশকে তাড়াইয়া এই দেশকে স্বাধীন করতে হবে। কোন দেশকে? ভারতকে।
তো ভারতকে এখন স্বাধীন করতে ইংরেজরাও মত দিল, ইংরেজরাও কিন্তু তারা ভাবলো আমরা ক্ষমতা কার কাছে দিব, ক্ষমতা অনেক বড় দেশ, অনেক তাহলে তোমরা ঐক্যবদ্ধ হয়ে আসো, তোমরা যারে নেতা বললো আমরা তার কাছে ক্ষমতা দিয়ে আমরা ইংল্যান্ড চলে যাব, ঠিক আছে। তখন এই উপমহাদেশ ভারতের হিন্দু মুসলমান দ্বন্দ্ব ছিল, কি ছিল? তো হিন্দু মুসলমানরা ঐক্যবদ্ধ হইতে পারে না, হিন্দুরা বলল আমাদের হাতে ক্ষমতা দাও, আর মুসলমানরা বলল ক্ষমতা দাও। এই দ্বন্দ্বের কারণে ইংরেজরা ক্ষমতা দেশটা কারো হাতে দিচ্ছিল না, তারা ভাবলো আমরা যদি হিন্দুদের কাছে দেই তাহলে মুসলমানরা মারামারি করবে, যদি মুসলমানের হাতে দেই তাহলে হিন্দুরা মারামারি করবে। তারা বলল তাহলে আরও অন্য কিছু চিন্তা করো কীভাবে দেশে শান্তি থাকে। অতঃপর সবাই মিলে একটা বুদ্ধি করলো, সবাই মিলে একটি প্রস্তাবে রাজি হলো, যে অংশ মুসলমান বসবাস করে সেই অংশকে মুসলমানদের হাতে দিব, যে অংশ হিন্দু বসবাস করে সেই অংশকে হিন্দুর হাতে দিব। তো এটা কি হইল, দুই ভাগে ভাগ হলো, দুই ভাগে ভারত আর পাকিস্তান আমি পাকিস্তানের নাম নিছি, তো তোমরা পাকিস্তান কি জন্য বলো? দেশ যখন ক্ষমতা নেবার মতো সঠিক মানুষ ছিল না, দুই মানুষ দেশের ভারতের মধ্যে দুই দল মানুষ হলো, কোন দল মানুষ হলো? এক দল হলো মুসলিম, এক দল হলো হিন্দু। হিন্দুরা বলল ক্ষমতা আমাদের হাতে দাও, আর মুসলমানরা বলল ক্ষমতা আমাদের হাতে দাও। তো এখন ইংরেজরা কি ভাবলো, যে ক্ষমতা একজনের হাতে দিলে অন্যজন মারামারি করবে, শান্তি বিঘ্নিত হবে, শান্তি নষ্ট হবে, শান্তি। সুতরাং আর কোনো পথ আবিষ্কার করো, আর কোনো। তো কী পথ আবিষ্কার হলো? ওই পথে সবাই ঐক্যমতে আসলো যে কাজ করি, যে এলাকায় মুসলমান থাকে সেই এলাকাকে আলাদা মুসলমানদের হাতে দিয়ে দিই, আর যে হাতে হিন্দুরা থাকে সেই অংশে হিন্দুদের ক্ষমতা দিয়ে দিই। এটাই প্রস্তাব গৃহীত হলো। গৃহীত হওয়ার পরে কি হইল, ভারতটা দুই ভাগে, এটাকে দেশভাগ বলে, এটাকে যে কোনো ইতিহাস পড়লে যখন দেখবা দেশভাগের ফলে, তাহলে কি মনে করবা? ভারত ভাগ। কি মনে করবা? ভারত ভাগ। তো দেশভাগ হয়েছিল 1947 সনে। কোন সনে? যখন দেশভাগ হয় তখন আমরা মুসলমানরা আমরা আমাদের এলাকা মুসলমানদের অঞ্চলের মধ্যে পড়ে যায়, আর ভারত হিন্দুরা বেশি ছিল, ভারতের এলাকায় থেকে যায়। তখন আমরা মুসলমানদের অংশে পড়ি আর হিন্দুরা হিন্দুর অংশে পড়ি। তো মুসলমান অংশের যে এলাকা হয় এই এলাকার নাম হয় পাকিস্তান, আর হিন্দুদের এলাকার নাম ভারতই রয়ে যায়, ঠিক আছে। তো আমরা দেশ ভাগ হওয়ার ফলে মুসলমানদের অংশের মধ্যে থাকার কারণে পাকিস্তানে ছিলাম, ঠিক আছে। আর হিন্দুরা হিন্দুদের অংশে ভারতের অংশে তারা ওখানেই ছিল। তো আমরা আবার মুসলমানদের সাথে থাকতে না পারার কারণে 1971 সনে কী করি, মুক্তিযুদ্ধ করে এই মুসলমানের অংশের থেকে আমরা কি হয়ে যাই, আবার বাঘ নাই, আবার সেপারেট হয়ে যায়, আলাদা হয়ে যায়। আবার কি হয়ে যায়, বাঘ কি জুড়ে হয় না মতের ভিত্তি থেকে হয়, তো এটা বলে বাঘ। আর যখন জুড়ে যায় এটা কি বলে, আলাদা হইয়া গেছে। তো আমরা আলাদা হইয়া স্বাধীনতা আমরা আলাদা দেশ বানাইতে গেলাম বাংলাদেশ। তো দেশভাগ বুঝছো কারে হয়? বাংলাদেশের ভাগ না উপমহাদেশ ভারতের ভাগ। তো ভারত কবে ভাগ হয়েছিল? 1947 সনে। কোন কথার ভিত্তিতে ভাগ হয়েছিল? হিন্দুরা হিন্দুর অংশে নিবে আর মুসলমানরা মুসলমানদের অংশ নিবে। তো ভারতকে দুই ভাগ কইরা দুই ধর্মের মানুষের কাছে দুইটি নামে দিয়া দিল, এক নাম হইল পাকিস্তান, এক নাম হইল বাংলাদেশ। 1947 সনের পরে 1971 আসতেই মুসলমানের অংশ থেকে আমরা আলাদা হয়, স্বাধীন হয়ে গেলাম। এইটাকে বলে দেশভাগ, বুঝছো? স্বাধীনতা লাভের পূর্বে
স্বাধীনতা লাভের পূর্বে বর্তমান বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। পাকিস্তান আমলের পুরো সময়টিতে এদেশের মানুষ নানাভাবে বঞ্চনা আর নির্যাতনের শিকার হয়েছে। তাই অনেক আন্দোলন ও সংগ্রামের পর 1971 সালে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। তারই ফসল আমাদের এই বাংলাদেশ। বহু মানুষের আত্মত্যাগ ও বীরত্বের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। জাতি অর্জন করেছে বিজয়। ইতিহাসে আমরা পরিচিত হয়েছি বীর বাঙালি ও বিজয় জাতি হিসেবে। এর অর্থ বুঝছো নি? ইতিহাসে আমরা পরিচিত হয়েছি বীর বাঙালি এবং বীর জাতি হিসাবে। এর অর্থ কি দাঁড়ালো? এর অর্থ হইল 1000 বছর ধরে আমরা কখনোই বীর জাতি হিসাবে পরিচিত ছিলাম না। বঙ্গবন্ধু জন্ম নেওয়ার পর থেকে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত বঙ্গবন্ধুর প্রেরণায় আমরা বাঙালিরা 1971 সনে অস্ত্র হাতে নিয়ে বীর হতে পেরেছিলাম। এই জন্য বলা হয় ইতিহাস তখনই সৃষ্টি হয়েছে। ইতিহাস বাঙালিরা তখন ইতিহাসে কি হয়েছে? পরিচিতি লাভ করেছেন। না, এর আগে হাজার হাজার বছর বাঙালিরা কি ছিল না? বীর এবং সাহসী জাতি হিসাবে ঐতিহাসিকভাবে পরিচিত ছিল না। এরপরে কি? বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদের স্বাধীন হয়েছে। সে বছর 25শে মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। মার্চ থেকে ডিসেম্বর এই 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনী ও তার 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদের স্বাধীন হয়েছে। বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছে? 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে। কোন সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে? 1971 সালে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগে আমরা সারা জীবন পড়ে এসেছি মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। এখন এটার অনেক কি আছে? প্রমাণ আছে যে জিয়াউর রহমান প্রথমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। কিন্তু এখন বাংলাদেশের বইগুলোতে এইটা প্রকাশ হচ্ছে যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছেন। তো স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু করেন বা জিয়াউর রহমান করেছেন এটা বড় কথা নয়। আসলে বঙ্গবন্ধুর প্রেরণায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু চেয়েছেন হিসাবেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। না হয় একদিনের কারো ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হইতো না। বঙ্গবন্ধু এই পরিস্থিতি সৃষ্টি করে এনেছিলেন। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরিস্থিতি সৃষ্টি করে এনেছিলেন। তারপরে মার্চ থেকে ডিসেম্বর এই 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দূষররা এদেশের লুটতরাজ হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কয় মাস যুদ্ধ হয়েছিল? 9 মাস। পাকিস্তানি হানাদার বাহিনী কেন বলা হয় জানো? হানাদার মানে হামলাকারী। বাঙালিরা আগে যুদ্ধ শুরু করেনি। হঠাৎ 25শে মার্চের রাত্রে পাকিস্তানি আর্মি মার্শাল ল ঘোষণা করে এবং একটা অপারেশন সার্চ লাইট ঘোষণা করে পুলিশ লাইনে এবং বিভিন্ন আমাদের অফিসার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা শুরু করে। তো এই জন্য এদেরকে হামলাকারী বা হানাদার বাহিনী বলা হয়। তো দূষররা বলতে কি বুঝো? দেশের দুশ্মন না দূষর নয়। দূষর তো বন্ধু, ওদের বন্ধু দেশের দুশ্মন। তো ওদের বন্ধু বলতে রাজাকার, আলবদর, তারা ছিল এ দেশীয় বাঙালি জাতির মধ্যে কিছু মানুষ ছিল ওদের পক্ষে। বাঙালি জাতির মধ্যে ছিল পাকিস্তানের পক্ষে যারা সশস্ত্রভাবেও ওদেরকে সাপোর্ট করেছে। ওদেরকে রাজাকার, আলবদর, আলশামস এরকম ওদের বিচারও হয়ে গেছে। এদের বিচারও হয়েছে। তো এরাও এই যুদ্ধের মধ্যে অংশ নিয়েছিল। তারপরে কি হয়েছে? 9 মাস যুদ্ধ করার পর এই দেশ স্বাধীন হয়েছে এবং বহুত হত্যাকাণ্ড ধ্বংস চালিয়েছিল। আর বাঙালি ঐক্যবদ্ধভাবে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। কিন্তু এত বড় ঘটনা তো হঠাৎ করে শুরু হয়নি। স্বাভাবিকভাবে আর এরও একটি পটভূমি ছিল। আচ্ছা, আসলে এই যুদ্ধ তো আমরা জয় করেছি ঠিকই আছে,
কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল ভারত। এটা আর অস্বীকার করার কিছু নেই। শুধু আমরাই যুদ্ধ করিনি, বলকে আমরা যুদ্ধ করেছি ভারতের সহযোগিতায়। কার সহযোগিতায়? হ্যাঁ, ভারত আমাদের যুদ্ধকালীন সরকারকে আশ্রয় দিয়েছিল। 1 কোটি মানুষ এদেশে আশ্রয় নিয়েছিল, সেখান থেকে যুদ্ধ পরিচালনা করা হয়েছিল এবং সরাসরি ভারতও আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। পটভূমি কি, কোন কারণে যুদ্ধ হয়েছিল আর কি ব্যাপার? 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। দেশটি ছিল 2টি অংশে বিভক্ত, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। 2টি অংশের মধ্যে 1000 মাইলের ব্যবধান। মাঝখানে অন্য একটি দেশ ভারত। পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে। ক্ষমতাও ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে অর্জিত স্বাধীনতা সত্ত্বেও পূর্ব পাকিস্তানিরা স্বাধীনতার স্বাদ পায়নি। পশ্চিম পাকিস্তানিরা তখন থেকেই পূর্ব পাকিস্তান অর্থাৎ বাঙালিদের উপর বৈষম্য, শোষণ ও বঞ্চনা শুরু করে। বৈষম্য কাকে বলে? ভেদাভেদ তো বৈষম্য শুরু করে বলতে কি বুঝো? ভেদাভেদ সৃষ্টি করেছে। কি ভেদাভেদ সৃষ্টি হয়েছিল? ধনী গরিবদের মাঝে ভেদাভেদ। পশ্চিম পাকিস্তানিরা কি বৈষম্য করেছিল? ভাষার পশ্চিম পাকিস্তানিরা বৈষম্য এটা করেছিল, কোনো রাষ্ট্রের কোনো সম্পদ, রাষ্ট্রীয় কোনো সম্পদ যখন কোথাও লাগানো প্রয়োজন হতো, তখন ওরা পশ্চিম পাকিস্তানে বেশি লাগাইতো। তখন পশ্চিম পাকিস্তানে বেশি লাগাইতো, পূর্ব পাকিস্তানে দিত না। মনে করো একটা রাস্তা বানানোর প্রজেক্ট রাষ্ট্রীয়ভাবে নেওয়া হলো, তখন দেখা যাবে যে এই রাস্তাটা কোথায় হওয়া উচিত। এই রাস্তাটা কোথায় হওয়া উচিত? তো পূর্ব পাকিস্তানের এমপিরা ওরা বলবে এই রাস্তাটা ঢাকা থেকে চিটাগাং হওয়া উচিত, ঠিক আছে না? ওখানে মানুষ গরিব এবং খুবই খাল বিল নদী নালায় ভরা এই অঞ্চল, যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ। যদি একটা রাস্তা হয় তাহলে চট্টগ্রাম একটা বন্দর নগরী, ওখান থেকে মাল আসা যাওয়া করবে। ঢাকা বিশাল মানুষ বসবাস করে, তো মালগুলো তাড়াতাড়ি আসবে, মানুষের উন্নয়ন হবে। এটা বললো একজনে। তো পশ্চিম পাকিস্তান থেকে একজনে বলল, না এরকম হবে না, এই মালটা করাচি থেকে লাহোর পর্যন্ত এই রাস্তাটা তৈরি হোক, কারণ এখানে অনেক সুদীর্ঘ পথ, মাটির কম খরচ হবে, পানি টানি নাই, শুকনো মরুভূমি, রাস্তা করতে খুব সহজ হবে, ওখানে রাস্তাটা দিয়ে দিতে হবে। তখন ওর পক্ষে দাঁড়ালো 50 জন, আর বাঙালির পক্ষে কেউ দাঁড়ালো না, বাঙালি গরিব মানুষ, দুর্বল। তো এই সাথে সাথে ওইটা ফাঁস হয়ে গেল এবং পশ্চিম পাকিস্তানের রাস্তাটা চলে গেল। এটা হলো বৈষম্য। এটা কি হলো? কারণ অবহেলিত থাকার কারণে তোমার সঙ্গে কেউ নাই, বৈষম্য সৃষ্টি হলো, তোমাকে অবহেলা করা হলো। এটা আচ্ছা, এখন বাজেট পাস করা হলো, দেশের কি পাস করা হলো? যে একটা দেশ চালাইতে 2 কোটি টাকা লাগে। কয় কোটি টাকা? আচ্ছা, 2 কোটি টাকা কারে কারে দিব, যে কোন কোন শহরে দিব? করাচি লাহোর দিব না ঢাকা সিলেট দিব? তো ওরা কী করলো, করাচিতে দিল 50 লাখ, লাহোরে দিল 80 লাখ, বাকি থাকলো 20 লাখ। ঢাকায় দিল 10 লাখ আর সিলেটে দিল 10 লাখ। হলো, ওরা বললো কি তোমাদের 2 শহরে দিছি, আমাদেরও 2 শহরে দিছি। এখানে বৈষম্য হইল না? কি বৈষম্য হইল? কেন? ওখানে টাকা দিছে বেশি, কারণ ওরা ক্ষমতায়, এই জন্য ওরা ওখানে টাকা নিল বেশি। আর আমাদের এখানে টাকা, মানুষ ক্ষমতা থাকা সত্ত্বেও অবহেলিত হওয়ার কারণে এখানে টাকা দিল কম। এটা করছে বৈষম্য। চাকরির ব্যাপারেও এরকম হতো। কির ব্যাপারে? কোনো একজন সচিবের চাকরি দরকার। কে চাকরি? এখন সচিবের চাকরি এখন দেওয়া হলো নোটিশ, যে আসো চাকরি নাও। তো মানুষ গেল, তো দেখা গেল যে পশ্চিম পাকিস্তান থেকে আসলো 10 জন, পূর্ব পাকিস্তান থেকে আসলো 10 জন। সবারই সার্টিফিকেট ঠিক আছে, মেধাও আছে, কিন্তু পূর্ব পাকিস্তানিরা বাঙালি, এই ঘটনায় একটু বাঙালির মতো লাগে, কালচার সামলা, স্মার্ট নয়। আর পশ্চিম পাকিস্তানের সুন্দর, উঁচু, লম্বা এবং শক্তিশালী। তো অফিসার যখন যারা ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ নেওয়ার পরে দেখা যায় নম্বর ঠিকই আছে, কিন্তু পশ্চিম পাকিস্তানেরা বেশি চান্স পাওয়া যায়। 8 জন নেবে পশ্চিম পাকিস্তান থেকে আর 2 জন নিল পূর্ব পাকিস্তান থেকে। তো এখানে বৈষম্য হইল না? এইটা হলো বৈষম্য। একজনকে কম আর একজনকে বেশি, এই জাতপাতের কারণে অবহেলা করে, এই কারণে বৈষম্য সৃষ্টি হলো। বৈষম্য। তারপরে কি? বৈষম্যের পরে কি? শোষণ কি?
নির্যাতন রাষ্ট্রীয়ভাবে নির্যাতন করে, রাষ্ট্রীয়ভাবে নির্যাতন শোষণ অর্থ হইল রাষ্ট্রীয়ভাবে শোষণ। যেমন যে শোষণের একটা উদাহরণ দেই, রাজা আমাদের দেশে একটা মিছিল হবে, ঢাকা শহরে একটা মিছিল হবে, মিছিল করা গণতান্ত্রিক অধিকার। তো গণতান্ত্রিক অধিকার, এখন একটা দলে মিছিল করছে, সাথে সাথে পুলিশ থাকবে যাতে মিছিলে কেউ হামলা না করে। তো কিন্তু যখন মিছিল হয় তখন পশ্চিম পাকিস্তান সরকার ওই মিছিলে গুলি করে, হামলা করে, মারামারি করে, মারে, মিছিলকে মেরে দমন করে, তখন এটাকে কি বলা হয়? শোষণ। বা এরকম হয় যে পশ্চিম পাকিস্তানের গরিব মানুষ থাকা সত্ত্বেও ট্যাক্সের পরিমাণটা বেশি বাড়িয়ে দিল। ট্যাক্স কেনে সরকার, ট্যাক্স কেনে, তো এমনি গরিব মানুষ তো আরও দিল, বাহির করে কর, ট্যাক্সের পরিমাণটা বেশি দিল, এটা শোষণ করলো। এটা কি করলো? আচ্ছা, তুমি একটু প্রতিবাদ করবা, তোমার 2 রানে জেলে ঢুকাই দেবো, এটা কি করলা? এটা কি হইলো? শোষণ হলো। তোমার পুলিশে পাকিস্তানি পুলিশ আসবে, তুমি একটু সচেতন নাগরিক দেখবে, পাকিস্তানিরা এসে তোমার বিরুদ্ধে মামলা দিয়ে দিবে, এটা কি করলো? শোষণ করলো। তো বৈষম্য গেল, শোষণে গেল। বঞ্চনা কি? বঞ্চিত হওয়া। তো বঞ্চনা এত মারাত্মক পর্যায়ে ছিল যে প্রত্যেকটা মানুষই মনে করতো তারা পশ্চিম পাকিস্তানে এই জন্য সে পাইছে আর আমি পূর্ব পাকিস্তান এই জন্য আমি পাই নাই। এই বঞ্চনা ছিল। আমাদের এখানে উন্নয়নের কোনো দৃষ্টি ছিল না, ওদের ওখানে শুশু করে উন্নতি হচ্ছিল। এই কারণে আমাদের মন খারাপ ছিল। এরপরে কি হলো? পাকিস্তানিরা প্রথম আক্রমণ করলো বাঙালিদের সংস্কৃতি অর্থাৎ মাতৃভাষা বাংলার উপর, তারপর রাজনৈতিক অধিকারের উপর। একতরফা ক্ষমতা বুক করে পাকিস্তানি শাসকরা আঘাত হানলো আমাদের অর্থনীতির উপর। কয়টা আঘাত হয়েছে? 3টা আঘাত হয়েছে। কয়টা আঘাত? 3টা। প্রথম আঘাত করছে আমাদের সংস্কৃতির উপর। কির উপর? আমাদের সংস্কৃতির উপর। মনে আছে গত কয়েকদিন আগে বাসার পাঠ পড়ছিলা 4 ক্লাসে? বাসার পাঠ পড়ছো না? বাসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে শুরু করেছেন? না, এটা আমি বঙ্গবন্ধু আত্মজীবনীতে পড়েছিলাম যে 48-এর পর থেকেই বাসার আন্দোলন শুরু হয়ে গেছিল। বঙ্গবন্ধু ওই যতীন্দ্রনাথ দত্ত না কি নাম ছিল? বঙ্গবন্ধু না, যে বাসার পক্ষে যিনি প্রথম প্রস্তাব দিয়েছিলেন। জিতেন্দ্রনাথ দত্ত। না, দত্ত না, জিতেন্দ্র দাস না, কুমিল্লার একজন এমপি ছিলেন, উনি ছিলেন হিন্দু। তিনি বলছিলেন সংসদে যে আমাদের পাকিস্তানের ভাষা বাংলা ভাষা হওয়া উচিত। জিতেন্দ্র বসু না জিতেন্দ্র বসু, যাই হোক এরকম একটা নাম। তো তারপরে এরপরে আরও সংগ্রাম পরিষদ গঠন করা হয়, ভাষা আন্দোলন হয়। তারপরে মোহাম্মদ আলী জিন্নাহ যে পাকিস্তানের নেতা, তাকে বলা হয়, তিনি বললেন না, উর্দু ছাড়া বাংলা ভাষার কোনো কিতা নাই। তারপরে উনি একবার বললেন তো উর্দু হবে, বাংলাও হবে, এরকম বললেন। তারপরে মিছিল হলো, গুলি হলো, মানুষ মারা গেল। তো এই থেকেই মানুষের মধ্যে একটা বিরূপ মনোভাব সৃষ্টি হলো, আমাদের ভাষার উপরে পাকিস্তানিরা আক্রমণ করেছে। তো ভাষা, সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি কি? মানুষের মুসলমান থাকা সত্ত্বেও মানুষের বিয়ে বাড়িতে নাচ গান করতো, তারপরে মেলা করতো, বিভিন্ন ধরনের উৎসব আনন্দ করতো। আর পাকিস্তানিরা এইগুলোরে মাইন্ড করতো, বলে কি বাঙালি পচা কাঁচরা, এইরকম একটা মাইন্ড করে তারা আমাদের এই উৎসবগুলিতে একটা ব্যাঘাত করতো। এরপর দ্বিতীয় হামলা হইল রাজনৈতিকভাবে রাজনৈতিক অধিকারের উপর হামলা। মানে আমাদের মানুষকে তাদের সাথে রাজনীতি করতে গেলে দেখা যায় একটা দল করছে পশ্চিম পাকিস্তানের সাথে মিল্লা, তো এই দলের সভাপতি বাঙালি হবে না, ঠিক আছে না, তারা হবে। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঐক্যবদ্ধভাবে তাদের সাথে রাজনীতি করতে গেলেই বাঙালিরা দেখছে একটু লিডারশিপ পাবে, তো ওরা এই সুযোগ দিবে না। যেমন হুসেন সোহরাওয়ার্দী পশ্চিম পাকিস্তানেরও পছন্দনীয় নেতা ছিলেন, কিন্তু বাঙালি থাকার কারণে তিনি রাজনীতিতে ঐক্যবদ্ধ কাজ করতে পারেননি। পশ্চিম পাকিস্তানের নেতারা তাকে গ্রহণ করতে পারেনি। তো এইরকম রাজনীতির উপরেও তারা একটা কর্তৃত্ব অর্জন করেছিল। তারপরে অর্থনৈতিকভাবে তারা আমাদের উপর আক্রমণ করে। অর্থনৈতিকভাবে আক্রমণ করে কীভাবে বলেছি, ব্যবসা বাণিজ্যের হেডকোয়ার্টার সব পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়, কলকারখানা, বড় বড় কলকারখানা তারা পশ্চিম পাকিস্তানে করে। এরকম কিছু আছে যে বড় কোম্পানির মালিকও তারাই হয়ে যায় বেশি, আর বাঙালিরা লেবারি করে। লেবারিতে টাকা পয়সা বেশি থাকে না, সবসময় লেবার, যে কোনো পাকিস্তানি করে বাঙালি লেবার।
বাঙালির লেখাপড়া কম, শিক্ষা কম, স্মার্টনেস কম, এইরকম বৈষম্য ছিল বা এরকম একটা, আর অর্থনৈতিকভাবে বাঙালি দুর্বল ছিল। তারপরে কি? পাশাপাশি চলল বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে কুৎসা আর তা ধ্বংসের প্রয়াস। হুম, এই অবস্থায় পাকিস্তান সরকারের বিরুদ্ধে সর্বস্তরের বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া শুরু করে। বঙ্গবন্ধু সাহসী ত্যাগী ও দূরদর্শী নেতৃত্বে বাঙালি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে ওঠে। ব্রিটিশ আমল থেকে রাজনীতিতে সক্রিয় শেখ মুজিবুর রহমান বাঙালি স্বাধিকার আন্দোলনের প্রাণপুরুষ হয়ে ওঠেন। 6 দফা দাবি উত্থাপনের মধ্য দিয়ে বাঙালি রাজনৈতিক অর্থনৈতিক দাবিগুলো তিনি সামনে নিয়ে আসেন। 7ই মার্চ রেসকোর্স ময়দানে দেওয়া তার কালজয়ী বক্তব্য বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করে। উজ্জীবিত জাতি 1970-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজয়ী করে। বাস এখানে দেখো, এখানে 1970 সালে পাকিস্তানের শেখ মুজিবুর রহমান তো আওয়ামী লীগের নেতা ছিলেন। কে ছিলেন? নেতা ছিলেন। আর মুসলিম লীগের নেতা ক্ষমতায় ছিলেন। যারা ছিল তারা ক্ষমতায় ছিল। তো পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানে এই যে আমাদের দেশে যে নির্বাচন হয়, এরকম নির্বাচন হয়েছে। কি হয়েছে? নির্বাচন হয়েছে। তো নির্বাচনে যে দল জিতে সেই দলেই কি করে ক্ষমতায় গিয়ে সরকার গঠন করে। তো 1970 সালে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ জিতেছে। তো আওয়ামী লীগ জিতেছে, আওয়ামী লীগ কোন দেশের দল? পূর্ব পাকিস্তানের দল। কিন্তু পূর্ব পাকিস্তানের দল থাকলেও পশ্চিম পাকিস্তানেও তো আওয়ামী লীগ, একই দেশ তো, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান একই দেশ। তো একটা দেশের মধ্যে একটা যে দল জিতেছে সেই দলই তো ক্ষমতায় যাবে। তো আওয়ামী লীগ জিতেছে, আওয়ামী লীগ বেশি ভোট, বেশি সংসদ সদস্য, বেশি এমপি তাদের হয়েছে, বিধায় আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার কথা। তো 1970 সালে আওয়ামী লীগ জিতেছে। এখন আওয়ামী লীগকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে হবে এবং সরকার গঠন করতে হবে। কিন্তু পশ্চিম পাকিস্তানের যে শাসকরা, নেতারা তারা কী ভাবলো, বলে ও তো বাঙালি হাতে ক্ষমতায় গেলে এই হবে সেই হবে, অনেক কিছু হবে, বাঙালি কি ক্ষমতা, আমাদের কি বাঙালিরা শাসন করবে, এইটা ওরা চায় নাই। যার কারণে কি হলো, কিন্তু সামরিক সরকার এ পথে বাধা হয়ে দাঁড়ায়। তখন এদেশের রাজনীতিবিদ, ছাত্র জনতা সহ আপামর জনসাধারণ বঙ্গবন্ধুর নেতৃত্বে আপুসহীন অবস্থান নেয়। তো যখন ওই ক্ষমতা বেশি ভোট পেয়ে আওয়ামী লীগ ক্ষমতা গঠনের প্রক্রিয়ায় অপেক্ষা করছে, তখন সামরিক সরকার, এই সময় ছিল ইয়াহিয়া খান, জেনারেল ইয়াহিয়া খানের সামরিক ক্ষমতা ছিল দেশে পাকিস্তানে। ওই সময় এই সামরিক সরকার এই সুযোগ দেয় নাই। ওদের পাকিস্তানি নেতারা ওর সাথে ছিল, আর অন্যান্য রাজনীতিবিদরা ছিল। ওরা বলছে না বাঙালিরা যে শাসন করলো তো আমরা ছোটো হয়ে গেলাম, বাঙালিরা বড় হয়ে গেল, তো এটা দেওয়ার দরকার নেই, ওদেরকে ক্ষমতা দেওয়ার দরকার নেই। কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি ক্ষমতা নিবেই, এই কথার উপরে কি হইল, তারাই গেল, এই কথার উপরে ঐক্যবদ্ধভাবে তারাই গেল এবং আন্দোলন শুরু করলো। পাকিস্তানি হায়দার বাহিনীর হত্যাযজ্ঞ আমাদের বিজয়। 25 মার্চ 1971 গভীর রাতে ভারী অস্ত্র আর ট্যাঙ্ক বহর নিয়ে এ দেশের ঘুমন্ত মানুষের ওপর পাকিস্তানি সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। কে হামলা করছে আগে? পাকিস্তানের সামরিক বাহিনী আছে না। বাঙালিরা তো বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কি ক্ষমতা বা অধিকার গ্রহণের জন্য দাঁড়াই আসছিল, বলে যে আমরা আমরা সরকার গঠন করবই, আমরা কর্তৃত্ব বা নেতৃত্ব নিবই, আমরা জিতেছি, ঠিক আছে। তো সেনাবাহিনী বললো কি, না এটা হবে না, বাতিল, তোমাদের কাছে ক্ষমতা দিব না, এটা না এরকম কইরা তারা 25 মার্চের রাতে কি করলো, গভীর রাতে হঠাৎ ঘুমন্ত মানুষের উপরে ট্যাঙ্ক অস্ত্র নিয়ে কি করলো, হামলা করলো। 1971 সালের 25 মার্চ মধ্যরাতে শেষে অর্থাৎ 26 মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে একটি বার্তা সারা দেশে পাঠিয়ে দেন।
স্বাধীনতা ঘোষণার পরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। তখন বাঙালি পুলিশ, ইপিআর সদস্য, সেনা ও জনতা দ্রুত সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধ শুরু করে। এই বছর সংগঠিত কীভাবে হয়েছিল? বঙ্গবন্ধুর তো গ্রেফতার করে নিয়ে গেছে, সাথে সাথে এই বঙ্গবন্ধু যে ঘোষণা করেছিলেন স্বাধীনতার, এই খবর সেনাবাহিনীর কাছে হাতে হাতে, কেউ টেলিফোনে, কেউ হাতে যেভাবে পারছে পৌঁছে দিয়েছে সারা দেশ জুড়ে। তো ওই সময় চট্টগ্রামে ওই খবরটা পৌঁছে গেছিলো। চট্টগ্রামে ছিলেন যে মেজর জিয়া। কে ছিলেন? মেজর জিয়া। মেজর জিয়াউর রহমান শুনলেন খবরটা যে বঙ্গবন্ধু গ্রেফতার হয়ে গেছেন আর পাকিস্তানিরা ঢাকা হামলা করেছে। তখন উনি কী করলেন, উনি যে কিন্তু মেজর একটা অফিসার, তো তিনি যে তার আন্ডারে যারা যে কয়জন ছিলেন তাদেরকে নিয়ে উনি কী করলেন, তার যে বস অফিসার ছিল পাকিস্তানি, যে উনি মেজর না জেনারেল ছিল অফিসার, তার বাসায় গিয়ে তারে ধরে এনে শ্যুট করেন, করেন কী করেন, ওরা বলেন আমরা বিদ্রোহ করেছি, আজ থেকে আমরা স্বাধীন। তারে ফায়ার করেন, ফায়ার করে তারে হত্যা করেন। মাইরা তিনি ওই চট্টগ্রামের কোথায় যান, রেডিও স্টেশনে, কোথায়, যেখান থেকে ঘোষণা করা হয় ওই স্টেশনে গিয়ে রেজিস্ট্রেশন দখল করেন। ওখানে দখল করার পরে রেডিও স্টেশনের যে বাঙালি কর্মচারী ছিল তাদেরকে বলেন তোমরা রেডিও অন করো। অন করার পরে তিনি ঘোষণা দিলেন যে আজকে থেকে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট এবং দেশ স্বাধীন, আমরা যুদ্ধ করব, আপনারা আমার সঙ্গে থাকবেন। ইংলিশে ভাষণ দিতেন। কী ভাষায়? এরপরে কিছু সময় পরে এই বঙ্গবন্ধুর যে পয়গাম, এই চিঠিটা আবার আসলো। এই যে এইটা বঙ্গবন্ধুর, এই যে সারা দেশে ছড়িয়ে গেছিলো, যেটা বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছেন, যে এই খবর আবার আসলো যে বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, এইটা প্রচার করো। তো জিয়াউর রহমান আবার স্টেশনে গেলেন, গিয়া আবার প্রকাশ করলেন যে আমি মেজর জিয়া বলছি, বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করলাম। এইটা রেডিওতে প্রচার হয়েছে, কিন্তু সারা বিশ্বের মানুষ এটা শুনেছে। বঙ্গবন্ধু অ্যারেস্ট হয়ে গেলেন, আর জিয়াউর রহমান যুদ্ধের জন্য রেডি হয়ে গেলেন, খাড়া হয়ে গেলেন যুদ্ধের জন্য। তো তিনি যখন যুদ্ধের জন্য ঘোষণা দিলেন, তাহলে সারা দেশের সেনাবাহিনী অন্যান্য জায়গায়, সিলেটে, ময়মনসিংহে, চট্টগ্রামের থেকে তো ঘোষণা হয়েছে, তো ময়মনসিংহে, বরিশালে, এরপরে রংপুরে, রাজশাহীতে যে বাংলাদেশের ক্যান্টনমেন্ট মানে সেনাবাহিনীর অফিস ছিল, তারাও শুনছে যে আমাদের নেতা একজন হয়েছে। তো তারা কি করলো, তারাও রেডি হয়ে গেল। লাস্টে তারা যুদ্ধ করে মানে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব করে তারা ইন্ডিয়ার বর্ডারে, বাংলাদেশের সীমান্তে, ইন্ডিয়ার কাছাকাছি জায়গায় গিয়ে ওরা ট্রেনিং দেওয়া শুরু করলো বাঙালিদেরকে। তো যুদ্ধ শুরু হয়ে গেল। তো তারপর কি হলো? আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়। আচ্ছা, এটা কবে হয়েছে? এটা তো ঘোষণা হয়েছিল 25শে মার্চ। স্বাধীনতা ঘোষণা কখন হয়েছিল? 26শে মার্চ। তো সরকার এই যে ওরা তো সব বড় বড় নেতারা ভারত চলে গেলেন, সেনাবাহিনীও ভারত চলে গেল, ওখান থেকে ট্রেনিং নিয়ে যুদ্ধে দেশের ভিতরে ঢুকে গেল ওরা। তো যুদ্ধ শুরু করলো সেনাবাহিনী। কে যুদ্ধ শুরু করলো? বাংলাদেশের আর্মিরা, পুলিশরা এবং সাধারণ যুবকরা যারা ট্রেনিং নিয়ে আইছে তারা যুদ্ধ শুরু করলো। আর যারা এমপি হয়েছিল 1970 সনে, যারা জিতছিল নির্বাচনে, তারা তো বড় বড় নেতা, তারা কলকাতা ইন্ডিয়ায় চলে গেলেন। তো ইন্ডিয়া গিয়ে তারা 14 এপ্রিল সরকার গঠন করলেন, মুজিবনগর সরকার। সেখানে কে কে ছিলেন নেতা, নাম আছে? রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। উপরাষ্ট্রপতি কে? এবং উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন। আচ্ছা, এই সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করে। এদেশের পুলিশ, ইপিআর সদস্য, কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা সহ সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে যোগ দেন। ভারত, সোভিয়েত ইউনিয়ন সহ অনেক ইউনিয়ন সহ নয়, ভারত, সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়াকে বলা হয়। ভারত একটা দেশ, ভারত থোড়া কমা আছে না, রিডিং পড়তে পারো না। ভারত একটা দেশ, ভারত আর সোভিয়েত ইউনিয়ন কোন দেশকে বলে? রাশিয়া একটা দেশ। তো সোভিয়েত ইউনিয়ন, ভারত এবং সোভিয়েত ইউনিয়ন, অনেক দেশ এই দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ায়। কোন উল্লেখযোগ্য কোন দেশ?
ভারত সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন বাদ দেও, সোভিয়েত ইউনিয়ন তো বইতে লাগছে, ওই সময় সোভিয়েত ইউনিয়ন ছিল, সোভিয়েত ইউনিয়ন ব্যাংকে এখন রাশিয়া হয়েছে। ভারত এবং রাশিয়া, ভারত এবং রুশ, ভারত এবং ভারত এবং রাশিয়া আমাদের পাশে দাঁড়ায়। আরও অন্যান্য দেশ দাঁড়াইছে, তবে এরা উল্লেখযোগ্যভাবে দাঁড়াইছে। 1 কোটিরও বেশি মানুষ বিচে মাটি ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল। ভারত সরকার আশ্রয় গ্রহণকারী বাঙালি শরণার্থীদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা দিয়েছে। পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞে 30 লক্ষ বাঙালি শহীদ হন। অসংখ্য ঘরবাড়ি, জনপদ, লোকালয়, গ্রাম শহর ধ্বংস হয়ে গিয়েছিল। অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা 16ই ডিসেম্বর বিজয় অর্জন করেছি। এই দিনটিকে আমরা বিজয় দিবস হিসাবে পালন করি। সেদিন 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। আর এতটুকু পর্যন্ত 16 ডিসেম্বর, প্রথম 1 ডিসেম্বরের 1 তারিখ ভারত সরাসরি আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে। ভারতে যুদ্ধে অংশগ্রহণ করার পরে ভারতের কাছেই পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করেছিল। কারণ আত্মসমর্পণের অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো কর্তৃপক্ষ ছিল না, শুধু বাংলাদেশ আর পাকিস্তান। আর একজন সেক্টর কমান্ডার ছিলেন, কিন্তু বাংলাদেশের চিফ অফ কমান্ড আতাউল গনি উসমানী তিনি ছিলেন না। তো এতে বোঝা যায় ওরা ভারতের কাছেই আত্মসমর্পণ করেছিল, আর মুক্তিযোদ্ধারা মানে পাশে ছিল আর কি। আত্মসমর্পণের দলিলে দস্তখত করেছিল ভারতের জেনারেল আমার নামটা মনে নেই, ভারতের একজন জেনারেল তিনি দস্তখত করেছিলেন যে ওরা আত্মসমর্পণ করেছে। আর পাকিস্তানের পক্ষে পাকিস্তানের যে কি হঠাৎ নাম মনে থাকে না, পাকিস্তানের জেনারেল উনি দস্তখত করেছিলেন। কোনো মুক্তিযুদ্ধের কোনো বাঙালির সরকার বা মুক্তিযোদ্ধা কোনো জেনারেলের কোনো দস্তখত এটার মধ্যে ছিল না। তো পরিষ্কার এটা হইল কি যে পাকিস্তানিরা বাংলাদেশের হাতে